ইটের মিনার ভেঙেছে ভাঙুক, একটি মিনার গড়েছি আমরা 4 কোটি পরিবার। সেদিন আমাদের ভাষা শহীদদের স্মরণে যে ইটের মিনার গড়া হয়েছিল তা ভেঙে দিয়েছিল পশ্চিমা হানাদার বাহিনী। কিন্তু আমাদের 4 কোটি বাঙালির মনে যে স্মৃতির সৌধ তৈরি হয়েছিল, মাতৃভাষার প্রতি ভালোবাসার সৌধ তৈরি হয়েছিল, তা তারা ভাঙতে পারেনি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের 21-এর এই বিশেষ নিবেদন আমাদের ভাষা এবং বর্ণমালা নিয়ে এনটিভির প্রতিযোগিতামূলক বিশেষ অনুষ্ঠান রিন পাওয়ার হোয়াইট নিবেদিত বর্ণমালার সাথে। শুরুতেই শ্রদ্ধা জানাই মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি। আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। আসুন আমরা প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সোহানা বিলকিস। আমাদের সঙ্গে আছেন একেএম নাজমুল হক খান, শিক্ষক, ঢাকা কলেজিয়েট স্কুল। আমাদের সঙ্গে আজকে 4 জন প্রতিযোগী বন্ধু আছে। 4 জনের মধ্য থেকে 3 জন পরবর্তী পর্বে যাবে, 1 জন বন্ধু যেতে পারবে না। আমরা প্রথমেই পরিচিত হই আমাদের বন্ধুদের সঙ্গে। আবু বকর সিদ্দিক, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। আসিফ রায়হান জামান, এসএস হারমেন মিনা কলেজ। খন্দকার তৌহিদ ইমাম, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। ইলমে জাহান শ্রেয়সী, বিকর্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। আমরা আমাদের বন্ধুদের পরিচয় পেয়ে গেছি। এবার জেনে নাও আজকের পর্বে কি কি থাকছে। আজকে রয়েছে ভাষার গল্প, ভাষার কাব্য, ভাষা থেকে রাষ্ট্র, ধাঁধা, নদীর কথা প্রভৃতি। তো আমরা প্রথমেই শুরু করব ধাঁধা থেকে প্রশ্ন। আমি নিয়মটা জানিয়ে দিচ্ছি। প্রত্যেক প্রতিযোগীর জন্য একটি করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য 5 নাম্বার। ভুল হলে নম্বর কাটা যাবে না, কিন্তু পরবর্তী কেউ যদি উত্তর সঠিক দিতে না পারে তাহলে পরবর্তী প্রতিযোগী সেই সুযোগটি নিতে পারবে। সে যদি সঠিক উত্তর দেয় তাহলে 5 নাম্বার পাবে, কিন্তু ভুল করলে 5 নম্বর কাটা যাবে। তাহলে তোমরা প্রস্তুত? প্রথম প্রশ্ন আবু বকর তোমার জন্য। 1 হাতি 2 মাথা, চলো হাতি কলকাতা। এই ধাঁধাটার উত্তর কি হবে? 1 হাতি 2 মাথা, চলো হাতি কলকাতা। পারছো না? আবু বকর পারছে না। তো আবু বকরের পরবর্তী প্রতিযোগী আমার মনে হয় যে আসিফ, তুমি কি এই প্রশ্নটি নিতে চাও? আসিফও পারছে না। তাহলে আমি উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটি হচ্ছে নৌকা। নৌকার 2টি মাথা থাকে। আগের দিনে মানুষ নৌকায় চড়ে কলকাতা যেত, সেজন্য বলা হতো যে 1 হাতি 2 মাথা, চলো হাতি কলকাতা। এবার আসিফ, তোমার জন্য নির্ধারিত প্রশ্ন। রাঙা বউ হাটে যায়, জনে জনে চাটি খাই। রাঙা বউ হাটে যায়, হাটে বিক্রি হয় এমন কিছু, জনে জনে চাটি খাই। ভেবে বলো। তোমার কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে। আসিফ তো পারছে না। তৌহিদ কি প্রশ্নের উত্তর দিতে চাও? মাটির হাড়ি। তৌহিদ, তোমার উত্তর সঠিক হয়েছে। তুমি ঠিকই বলেছো, মাটির হাড়ি। মাটির হাড়ি আগের দিনে কুমোররা গড়ত এবং সে হাড়ি গ্রামের বাজারে হাটে নিয়ে যাওয়া হতো বিক্রি করতে। যখন মানুষ হাড়ি কিনতো তখন হাড়ির গায়ে চাটি বা থাপ্পড় মেরে দেখতো যে হাড়িটি ভালো বা কেমন গড়ন, সে কারণে বলা হতো। তোমার জন্য নির্ধারিত প্রশ্ন। এবার তুমি প্রস্তুত তো? 4 পায়ে বসি, 8 পায়ে চলি, বাঘও নই ভাল্লুকও নই, আস্ত মানুষ গিলি। স্যার সঠিক উত্তর পালকি। সঠিক উত্তর পালকি। তুমি জেনে বলছো তো? ঠিক আছে তো? জি স্যার। তোমার উত্তর সঠিক হয়েছে, আসলেই পালকি। তোমরা কি পালকি দেখেছো? জি স্যার। আমাদের গ্রামীণ ঐতিহ্যের বাংলাদেশের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে পালকি। একালে পালকি দেখা যায় না, কিন্তু একসময় পালকি না হলে বিয়ে হতো না। পালকির 4টি পায়া আছে, এজন্য সে 4 পায়ে বসে। আর সে যখন চলে তখন 8 পায়ে। 4 জন বেহারা যখন দুপা করে হাঁটে তখন 8 পা হয়। আর পালকির ভিতরে যেহেতু আস্ত একটি মানুষ বসে থাকতে পারে, বধূ নিয়ে যায়, সে কারণে বলা হয় আস্ত মানুষ গিলি। তো আমরা এবার আমাদের পরবর্তী প্রতিযোগী ইলমের কাছে চলে যাচ্ছি। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, মুখ নাই জিহ্বা নাই, টিপ দিলে কথা কয়। এটার উত্তর হবে টেলিফোন। আর একটু ভাবো। তুমি কিন্তু কাছাকাছি গিয়েছিলে। আসলে টেপ রেকর্ডার। টেপ রেকর্ডার বা রেডিও। টিপ দিলে কথা বলে। আমরা তোমার উত্তরটা সঠিক করে নিচ্ছি, কারণ আসলে টেলিফোন টিপ দিলে কথা বলে। আগের দিনে টেলিফোন ঘোরাতে হতো, এখন ঘোরাতে হয় না, এখন টিপ দিলে কথা বলে। তো আমরা ইলমেকে বোধহয় তার প্রশ্নের জন্য 5 নম্বর দিতে পারি। সুপ্রিয় দর্শক, আমাদের এই পর্বে কত নাম্বার হলো আমরা একটু পরে জেনে যাব। তার আগে আমাদের সঙ্গে যে অতিথি আছেন তার সঙ্গে একটু কথা বলবো। আমাদের সঙ্গে আছেন সোহানা বিলকিস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। সোহানা বিলকিস, আপনি কি আমাদের জানাবেন
যে আমাদের শিক্ষার্থীরা তাদের মাতৃভাষার যে চেতনা সেটি সাহিত্যের মধ্য থেকে কিভাবে অনুপ্রাণিত হবে? সাহিত্য তো জীবনেরই অংশ। আমরা যখন সাহিত্য পাঠ করি একেবারে ছেলেবেলা থেকেই, তখনই দেখা যাচ্ছে একটি শিশুর ভেতরে এক ধরনের সুকুমার প্রবৃত্তি জেগে ওঠে। সেই যে বর্ণমালা শেখা হচ্ছে, বর্ণমালা ছবি দেখছে, ছড়া শিখছে, মায়ের কাছ থেকে শোনা যে ছড়াগুলো, তার ভেতরে এক রকমের ছবির চেতনা বা দেশের প্রতি ভালোবাসা। আমরা দেখেছি যে দেশপ্রেমমূলক অনেক কবিতা রয়েছে যেগুলো ছোটোবেলা থেকেই আমরা শিখে আসি। তো একটি শিক্ষার্থী সে শুধু বিজ্ঞান পড়বে না বা সে শুধু অঙ্ক করবে না, তাকে অবশ্যই সাহিত্য পড়তে হবে। কারণ হচ্ছে যে সাহিত্যিকের প্রধান কাজই হচ্ছে যে তার ভেতরে যে সৌন্দর্য বোধ বা কল্যাণ মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি সবাইকে দান করা। ধন্যবাদ সোহানা বিলকিস আপনাকে, আপনি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রেখেছেন। এরই মধ্যে আমাদের প্রথম পর্বের ফলাফল পেয়ে গেছি। আমরা জানিয়ে দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের মধ্যে, আমাদের প্রতিযোগীদের মধ্যে কে কত নম্বর পেয়েছে। ইলমে জাহান পেয়েছে 5 নম্বর, তৌহিদ ইমাম 10 নম্বর, আসিফ রায়হান 0, আবু বকর সিদ্দিক 0। এবার ভাষার গল্প, ভাষার কাব্য থেকে মুক্ত প্রশ্ন পর্ব। তোমাদের জন্য এই পর্বে একটি প্রশ্ন করা হবে, তোমরা বেল হাতে প্রস্তুত থাকবে। যে সঠিক উত্তর জানো সে বেল বাজাবে, সঠিক উত্তরের জন্য 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয় তাহলে কাটা যাবে 10 নম্বর। যে আগে বেল বাজাবে সেই কিন্তু সুযোগটি পাবে। তাহলে আমি প্রশ্ন করছি, পদ্মরাগ এই বইটির রচয়িতাকে? আমি দেখতে পাচ্ছি আসিফ রায়হান বেল বাজিয়েছে, তুমি উত্তর দিতে চাও? জি। তাহলে বলো। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আসিফের উত্তর সঠিক হয়েছে, আসিফ 10 নম্বর পেল। বন্ধুরা, এবার আমাদের শুনে বলা এই পর্বে আমরা একটি বইয়ের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব। তোমরা জানো যে বই আমাদের কত বেশি আপন। বই সম্পর্কে ম্যাক্সিম গোর্কি একটি কথা বলেছেন, আমি যদি সত্যিকার কোনো কিছু ভালো কিছু অর্জন করে থাকি জীবনে, তার জন্য আমি বইয়ের কাছে ঋণী। তোমাদের জন্য এই পর্বে রয়েছে একটি বই পরিচিতি। আজকের বই নকশিকাঁথার মাঠ। পল্লীকবি জসিমউদ্দিন রচিত নকশিকাঁথার মাঠ একটি অনবদ্য রোমান্টিক আখ্যান কাব্য। 1929 সালে প্রথম প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটি বাংলা সাহিত্যের এক অমর সৃষ্টি হিসেবে বিবেচিত। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটি রূপাই ও সাজু নামের দুই গ্রামীণ যুবক যুবতীর অবিনশ্বর প্রেমের এক মর্মন্তুদ বেদনাবিধুর কাহিনী। এরা দুজনই ছিলেন বাস্তব চরিত্র। চরের পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে শুনে রূপাই লড়কি সড়কি হাতে বন গেঁয়োদের প্রতিরোধ করতে যায়। সেখানে স্থানীয় ভাষায় কাইজা হয়, কয়েকটি খুন হয় এবং রূপাই ফেরারি হয়। এরপর শুরু হয় সাজুর আমৃত্যু মাথুর অর্থাৎ বিরহ। রূপাইয়ের সাথে প্রথম দেখা ও বৃষ্টির জন্য বাড়ি বাড়ি চাল সংগ্রহের জন্য কুলা নামানোর দিনে দৃষ্টি বিনিময় থেকে শুরু করে দাম্পত্য জীবনের সব কথা সাজু কাঁথার ওপর সূচ সুতো দিয়ে ফুটিয়ে তুলতে থাকে। কাঁথা সেলাই শেষে মায়ের কাছে মিনতি করে তার মৃত্যুর পর কাঁথাটি যেন কবরের ওপর বিছিয়ে দেওয়া হয়। প্রথম প্রকাশের পরই E.M. মিলফোর্ড নকশিকাঁথার মাঠ দ্য ফিল্ড অফ এমবর্ডার্ড কুইল্ট নামে ইংরেজিতে অনুবাদ করেন। প্রতিযোগী, তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছ। এবার প্রশ্ন করার পালা। তোমাদের প্রত্যেকের জন্য একটি করে প্রশ্ন থাকবে, 10 নম্বর করে। আর যদি উত্তর দিতে না পারো, পরবর্তী প্রতিযোগী উত্তর দিতে পারবে। সে যদি উত্তর দিতে পারে 10 নম্বর পাবে, আর ভুল দিলে কাটা যাবে 10 নম্বর। প্রস্তুত? ইলমে, প্রথম প্রশ্ন হচ্ছে, নকশিকাঁথার মাঠ কে রচনা করেছে? আমাদের পল্লীকবি জসিমউদ্দিন। তো তুমি সঠিক উত্তর দিয়েছো, সেজন্য তোমার জন্য 10 নম্বর যোগ হলো। পরবর্তী প্রতিযোগী তৌহিদ ইমাম, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, নকশিকাঁথার মাঠ ইংরেজিতে কে অনুবাদ করেছে? পারছো না? হ্যাঁ স্যার। আসিফ সুযোগ পাবে। আসিফ, তুমি কি এই প্রশ্নটি নিতে চাচ্ছ? জি। বলো। E.M. মিলফোর্ড। তোমার উত্তর সঠিক হয়েছে, তুমি তার জন্য 10 নম্বর পাবে। সেই সঙ্গে তোমার জন্য নির্ধারিত প্রশ্ন হচ্ছে, এই বইয়ের ইংরেজি অনুবাদের নাম কি ছিল? ফিল্ড অব এমব্রয়ডার্ড কুইল্ট। সঠিক হয়েছে। আসিফ, তুমি এই প্রশ্নের জন্য তুমি নাম্বার পেলে পুরা, তার মানে তুমি 2টি প্রশ্নের নাম্বার পেলে। এবার আমরা চলে যাব আবু বকর সিদ্দিকের কাছে। তোমার জন্য নির্ধারিত প্রশ্ন, নকশিকাঁথার মাঠ প্রথম কখন প্রকাশিত হয়, কোন বছর? 1929 সালে।
সঠিক হয়েছে তোমার উত্তর। সুপ্রিয় দর্শক, আমরা বিরতিতে যাব। তার আগে আমাদের সঙ্গে অতিথি আছেন AKM নাজমুল হক খান, সহকারী শিক্ষক, ঢাকা কলেজিয়েট স্কুল। আমরা তার সঙ্গে কথা বলবো। আপনি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার শিক্ষার অভিজ্ঞতা দিয়ে ভাষা, চেতনা, ভাবনা এগুলো সম্পর্কে আপনি কি বলবেন? বাংলা ভাষা হচ্ছে আমাদের প্রাণের ভাষা, কাজে এই ভাষার মর্যাদা আমাদের অবশ্যই রক্ষা করতে হবে। আর এই ভাষা সম্পর্কে আমি বলতে চাই যে আমাদের দেশের মানুষ যারা আছি আমরা এই বাংলা ভাষাটাকে সঠিক ব্যবহার করতে হবে, সঠিক উচ্চারণ, এবং বাংলা এবং ইংরেজি এই দুইটার মিশ্রণ করা যাবে না। এবার নদীর কথা। নদী পলি তৈরি করে, আমাদের মাটি উর্বর করে, আর সেই উর্বর মাটিতে উর্বর ফসল ফলায় দেশের পরিশ্রমী কৃষক। আর তাই আজ গান গাই, কথা বলি, মাতৃভাষার কথা বলি, শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে বাঙালি, বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে। আমাদের আজকের নদী উবদাখালী। নেত্রকোনার কলমাকান্দার বুক চিরে বয়ে চলেছে নদী উদ্ধাখালী। বেশ শান্ত এই নদী, ছোট বড় সব ধরনের নৌযান চলে এই নদীর বুক চিরে। এই নদীতে বয়ে চলা নৌকাও পর্যটকের দৃষ্টি আকর্ষণ করবে। ছাদলা যাত্রী নৌকা নদীর এক পাড় থেকে আরেক পাড়ে চলে। এই নদীর নামকরণের সঙ্গে এর বৈশিষ্ট্যের একটা মিল আছে। এই নদীতে আশ্বিন কার্তিক মাসে উল্টো স্রোত বয়ে চলে। এর একটি শাখা মিলেছে কংসের সঙ্গে, আর অন্য শাখা মিলেছে সুরমায়। পাহাড়ের বুকে বয়ে চলা অন্য নদীর মতোই সর্পিল এই নদীর বাঁক, দেখতে দারুণ। নদীর দুপাশে সবুজ দেখে মুগ্ধ হবে প্রকৃতি প্রেমীর চোখ। স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে এই নদী। নদীর বুকে মালবাহী নৌকা যেমন চলছে, তেমনি বিয়ের নৌকাও মিলবে। এই অঞ্চলে যোগাযোগে উদ্ধাখালী নদীর রয়েছে বিপুল বিস্তারী অবদান। সারা বছর নাব্য এই নদী কখনো কখনো রুদ্র হয়ে ওঠে। জল দিয়ে ভাঙে চারপাশ, সে ভাঙনের চিহ্ন নদীর দুপাশে দেখা যায়। এই পর্ব থেকে একটি প্রশ্ন তোমাদের সবার জন্য। বেল বাজিয়ে উত্তর দিতে হবে। তোমরা প্রস্তুত থাকবে। সঠিক উত্তর দিলে 10 নম্বর, ভুল দিলে 10 নম্বর কাটা যাবে। প্রস্তুত? আমি তাহলে প্রশ্ন করছি। উগদাখালী নদী বছরের কোন সময়ে উল্টো স্রোতে যায়? ইলমে, তুমি সবার আগে বেল বাজিয়েছো, কাজে তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি উত্তরটি দিতে পারো। আশ্বিন কার্তিক। সঠিক হয়েছে তোমার উত্তর। আমাদের এই উগদাখালী নদী আশ্বিন কার্তিক মাসে উল্টো স্রোতে চলে। আমাদের এবারের বিভাগ ভাষা থেকে রাষ্ট্র। প্রতিযোগী, তোমাদের নিয়ম জানিয়ে দিয়ে এই পর্বে এখানে তোমাদের প্রত্যেকের জন্য একটি করে প্রশ্ন থাকবে 5 নম্বর সঠিক উত্তরের জন্য, আর ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না। তাহলে তোমরা প্রস্তুত? প্রথম প্রতিযোগী আবু বকর সিদ্দিক, তোমার জন্য প্রশ্ন। শিল্পী হামিদুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? বরিশাল। সঠিক হয়নি উত্তর। সঠিক উত্তর হচ্ছে তিনি ঢাকার ইসলামপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রতিযোগী আসিফ, প্রস্তুত তুমি? জি। তোমার জন্য প্রশ্ন হচ্ছে পূর্ববঙ্গে কত সালে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়? 1956 সালে। সঠিক হয়েছে তোমার উত্তর। তোমার জন্য 5 নম্বর যোগ হলো। পরবর্তী প্রতিযোগী তহিদের কাছে যাচ্ছি। ভাষা আন্দোলনের উপর প্রথম সংকলন, 21-এর প্রথম সংকলনের সম্পাদক কে ছিলেন? আবুল কালাম আজাদ। সঠিক হয়নি উত্তর। হাসান হাফিজুর রহমান। আমাদের ভাষা আন্দোলনের অনেক অবদান রয়েছে তার জন্য। এবার ইলমে, তোমার জন্য প্রশ্ন, তুমি প্রস্তুত? জি। বাংলাদেশের বাইরে আর কোথায় আমরা ভাষা আন্দোলনের মতো এরকম ইতিহাস পাই, মাতৃভাষার জন্য সংগ্রাম হয়েছে এরকম? ভারতের মানভূম উপজেলায় আর বরাক উপত্যকায়। এটা আমাদের সিলেট যে আছে, তামাবিল বর্ডার, সিলেটের কাছাকাছি। সেখানে মাতৃভাষার জন্য 1961 সালে প্রাণ দিয়েছিল 11 জন তাদের ভাষার অধিকার রক্ষার জন্য। আমরা এরই মধ্যে এই অংশের নাম্বার পেয়ে গেছি, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি নাম্বার। ইলমে জাহান 5, তৌহিদ ইমাম 0, আসিফ রায়হান 5, আবু বকর সিদ্দিক 0। আমরা জেনে গেলাম এই পর্বে প্রতিযোগীরা কে কত নাম্বার পেয়েছে। আমাদের এবারের পর্ব ব্যাকরণ নিয়ে
মুক্ত প্রশ্ন। এই পর্বে তোমাদের বেল বাজিয়ে উত্তর দিতে হবে। তোমাদের জন্য 4টি প্রশ্ন থাকবে, 4টি মুক্ত প্রশ্ন। যে আগে বেল বাজিয়ে সঠিক উত্তর দেবে সে 5 নাম্বার পাবে, আর ভুল উত্তর দিলে 5 নাম্বার কাটা যাবে। তোমরা প্রস্তুত তো? প্রথম প্রশ্ন একটি বাংলা প্রবাদ, পড়েছ মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। আমি দেখতে পাচ্ছি তৌহিদ ইমাম বেল বাজিয়েছে। তৌহিদ, তুমি কি এর উত্তর দিতে চাও? জি। বলো। অবস্থার সম্মুখীন হয়ে সেই অবস্থায় চলা। কাছাকাছি গেছে। আমরা তৌহিদকে নাম্বার দিতে পারি এই প্রশ্নের জন্য। আমাদের পরবর্তী মুক্ত প্রশ্ন, বাংলা ভাষায় আমি একটি শব্দ বলবো, এই শব্দের অর্থ বলতে হবে। এখন এই শব্দটি খুব একটা ব্যবহার হয় না, কিন্তু শব্দটি অপরিচিতও নয়। শব্দটি হচ্ছে জুথি। কেউ পারছো না? জুথি হচ্ছে জুঁই ফুল। এটি আমাদের মধ্যযুগের কবিতায় ব্যবহৃত হয়েছে এবং এখনও মাঝে মাঝে আমাদের কবিরা ব্যবহার করেন এই শব্দ। এর পরের প্রশ্নে যাচ্ছি। তোমাদের সামনে পর্দায় খেয়াল করবে তোমরা, দেতো হাসি কোন বাগধারার অর্থে এটা ব্যবহৃত হয়? এই আসিফ, জি স্যার। তুমি উত্তর দিতে চাও? বলো। স্যার, এটা সম্ভবত যে হাসিটা ভেতর থেকে আসে না, কৃত্রিম, এরকম একটা হাসিকে বোঝানো হয়। সঠিক হয়েছে। আসলে দেতো হাসি বা বিভিন্ন ধরনের হাসি আছে। আসল হাসিকে নানাভাবে যখন লুকিয়ে খুব কৃত্রিমভাবে, আমি পছন্দ করছি না হয়তো কোনো একটা বিষয় তোমার কাছে, কিন্তু সেই বিষয়টি তুমি তারপরেও সৌজন্যর খাতিরে হয়তো আমার সঙ্গে কথা বলছো, তখন এক ধরনের কৃত্রিম হাসি আসে। এবার শেষ প্রশ্ন, এক কথায় প্রকাশ করতে হবে। যার বাসস্থান নেই, ইলমে আগে বাজিয়েছে উদ্বাস্তু, উদ্বাস্তু, কথাটা যাচ্ছে না। বাস্তুহারা। আসলে সঠিক উত্তরটি হবে অনিকেত। নিকেতন নেই যার। নিকেতন হচ্ছে ঘর, বাড়ি। তারপরে আমরা তোমার উত্তরটাকে সঠিকভাবে নিচ্ছি, কারণ হচ্ছে যে তুমি অর্থটি ধরতে পেরেছো, বলতে পারোনি কিন্তু তুমি অর্থটি ধরতে পেরেছো। আমরা ইলমেকে 5 নম্বর দিতে পারি এই প্রশ্নের উত্তরের জন্য। আমরা এই পর্বের ফলাফল ঘোষণার আগে আমাদের মাঝে অতিথিরা আছেন, অতিথিদেরকে অনুরোধ করব আমাদের ভাষা নিয়ে, আমাদের যে আজকের এই আয়োজন, আমাদের মাতৃভাষার প্রতি যে ভালোবাসা, সে বিষয়ে আমাদের শিক্ষার্থী এবং আমাদের প্রতিযোগীদের উদ্দেশ্যে আপনারা কিছু বলবেন। এতক্ষণ তোমাদের অনুষ্ঠান দেখে আমার যেটা মনে হলো যে সবাই ব্যাকরণকে একটু ভয় পায়, ব্যাকরণকে অনেক জটিল বলে মনে করে, কিন্তু আমার যেটা মনে হয় যে নিজের ভাষাকে যদি ভালোবাসা যায় তাহলে ব্যাকরণকে কঠিন মনে হবে না। কারণ হচ্ছে যে ব্যাকরণই শেখাচ্ছে যে কোথায় কিভাবে ভাষাকে প্রয়োগ করতে হবে সঠিকভাবে। সুন্দর বলেছেন আপনি। আমাদের পরবর্তী অতিথি AKM নাজমুল হক খান। আমাদের যে বাংলা ভাষা, এই ভাষাটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। ভাষার প্রতি আমাদের যে ভীতি, সেটা দূর করতে হবে এবং এই ভাষার চর্চা করতে হবে সঠিকভাবে। আমরা আমাদের অতিথিদের কাছ থেকে সুন্দর কথা শুনলাম আমাদের মাতৃভাষা নিয়ে, আমাদের দেশ নিয়ে, ভাষার প্রতি আমাদের ভালোবাসা নিয়ে। আমরা এরই মধ্যে আমাদের হাতে আজকের ফলাফল পেয়ে গেছি। আমি এখনই ঘোষণা করব, ইলমে জাহান তুমি পেয়েছো 35, তৌহিদ ইমাম 15, আসিফ রায়হান 40, আবু বকর সিদ্দিক তুমি পেয়েছো 10। আমি এই পর্বে আমাদের সঙ্গে থেকে যাওয়া বন্ধু আবু বকর সিদ্দিককে অনুরোধ করছি আমাদের অতিথিদের কাছ থেকে তার উপহার গ্রহণ করতে। আবু বকর সিদ্দিকের জন্য আমাদের শুভকামনা। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আজকের পর্বের শেষ প্রান্তে চলে এসেছি। ভাষার মাসে ভাষার প্রতি ভালোবাসায় রিন পাওয়ার হোয়াইট নিবেদিত বর্ণমালার সাথেই থাকুন, চোখ রাখুন NTVর পর্দায়।